আজকে যারা করছে এই কাজ এর আগেও যারা ক্ষমতায় ছিল তারাও করেছে। এই যে ইতিহাসের একটা সিলসিলা, তারা তো ওই পথ দেখিয়ে দিয়েছে। আপনি কি বিষয় নিয়ে আলাপ করতে চান? সেই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো। একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ। কারা কথা বলেছে? আমরাই কথা বলেছি। আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে নাই, এই ইতিহাসকে তাদের অশুভ ফায়দা হাসিলে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নাই বিগত 15 বছর। তখন কোথায় এই আলোচনা ছিল না। জামাত ইসলাম আজকে করছে, এর আগেও করেছে। সুতরাং আমি যে জামাতের এই ইতিহাস বিকৃতিটাকে লিগালাইজ করছি তা কিন্তু নয়। আমার কথা হচ্ছে বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারাও করেছে, এখন এরা করছে। আজ বুদ্ধিজীবী দিবস। আমাদের বাঙালি ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর একই সাথে লজ্জাজনক অধ্যায়গুলোর মধ্যে একটি। 1971 সালের আজকের এই দিনে বাঙালি বুদ্ধিজীবীদের উপর চালানো হয়েছিল নৃশংস একই সাথে বর্বরচিত হত্যাযজ্ঞ। বাঙালি জাতি তা ভুলেনি, আর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা আমাদের আজকের আয়োজন শুরু করছি নতুন বাংলাদেশ। আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি নতুন বাংলাদেশে রাজনীতির চেতনা। আমাদের সঙ্গে 3 জন অতিথি আছে। দর্শক শুরুতেই পরিচয় করে দিব। আমার ডান দিক থেকে নীলোফার চৌধুরী মনি আছেন আমাদের সঙ্গে, সহ সম্পাদক সাবেক এবং সাবেক সংসদ সদস্য। একই সাথে রয়েছেন মানবেত্রদেব, তিনি সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন ও সিপিবি নেতা। আছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি এবং মুখপাত্র গণ অধিকার পরিষদ। আজকে আমরা বিষয় ঠিক করেছি রাজনীতির চেতনা। কিছুক্ষণ আগেই আজকে সব পত্রপত্রিকায় এসেছে, খবরে আমরা দেখছিলাম এক সমাবেশে জামায়াতের সেক্রেটারি বলেছেন, জামায়াত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেছেন 1971 সালে ভারতীয় সেনাবাহিনীর মদতেই এই হত্যাযজ্ঞ চালানো হয়। এতদিন ধরে তো আমরা জানতাম যে 1971 সালে ডিসেম্বর মাসে যখন একদম বিজয় সন্নিকটে, তখন আসলে আল বদর, আল শামস পাকিস্তানি বাহিনীর মদতেই এই ঘটনাটা ঘটেছিল। ক্ষমতা বদলে গেলে ইতিহাস বদলে যায়। এতদিন একরকম শুনেছি যে আওয়ামী লীগই সবসময় বলে এসেছে স্বাধীনতার যে পুরো কৃতিত্ব এটা তাদের। এখন আবার আমরা বিএনপির গলায়ও ভিন্ন সুর দেখি। আজকে এই যেই কথা বললেন মিয়া গোলাম পরোয়ার, তারপরে যেটা মনে হলো যে ইতিহাস কি আসলে বদলে যায় কিনা ক্ষমতা পালাবদলের সাথে সাথে। আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সহালোচক বৃন্দকে শুভেচ্ছা। আজ 14 ডিসেম্বর আমি এই দেশের বুদ্ধিজীবীদের যারা চলে গিয়েছেন সেই দিন 71-এ, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এখান থেকে শেখার অনেক কিছু আছে এই দেশকে দেওয়ার জন্য। আজকে যখন 54 বছর পরে একই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আপনি খেয়াল করেন, তখনও মানুষ মারা যেত, তখনও মানুষকে মেরে ফেলতো। আজকেও দেখেন কত দুঃখজনকভাবে সত্যি যে আমাদের ছেলেরা যারা কিছুদিন আগে একটা অভ্যুত্থান ঘটালো, তাদেরকে চলে যেতে হচ্ছে এইভাবে, তাদের কাউকে। এটা আসলে জাতিকে, এই জাতিটা আমরা, রবীন্দ্রনাথ বলেছিল না যে রেখেছো বাঙালি করে মানুষ করনি। আমরা সত্যিকার অর্থে মানুষ হতে পারিনি। মানুষ হলে আমরা বোধহয় এই ধরনের কথা আজকের দিনে 54 বছর পরে এই প্রশ্নটা অবান্তর, এই প্রশ্নটা বলার বোধহয় দরকার ছিল না। যারা এই ধরনের কথা বলছে তারা পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। আমি স্বাধীনতাকে ওইভাবে দেখিনি, কিন্তু স্বাধীনতাকে তো পড়েছি। আমার দেশের ইতিহাস আমার অস্তিত্বের মধ্যে জায়গা করে নিয়েছে। সেইখানে বই যদি নিখুঁত হয়, বই যদি অত মিথ্যা না বলে, বই যদি বিকৃত না হয়, তখনও মানুষ অতটা বিকৃত মন মানসিকতার ছিল না। আজকে 54 বছরে যতটা পুক্ত হয়েছে, সেই জায়গায় আপনার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন একজন। আজকের দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও আমি স্মরণ করছি। আওয়ামী লীগ সেই দিন আপনার শেখ মুজিবুর রহমান সাহেবকে অ্যারেস্ট করেছিল। আমি যদি তার জায়গায় থাকতাম, আমিও হয়তো বা যুদ্ধ করতাম না। আমি এটা বললাম এই কারণে যে পূর্ব পাকিস্তানে বেশি সংখ্যাগরিষ্ঠতা ছিল নির্বাচনে। অবিভক্ত পাকিস্তানের উনি প্রধানমন্ত্রী হতে পারতেন, হতেন, এটাই আইনত হতেন। কিন্তু যখন হতেন না, তো ভাঙা একটা বাংলাদেশের বা অর্ধেক বাংলাদেশের অর্ধেক পাকিস্তানের তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করেন নাই। সেই জায়গাটায় আমি বলছি। তো এখন যখন আপনার পাকিস্তানিরা আমাদেরকে এটা দিবে না, আমাদের ন্যায্য হিস্সাটা, তখন কিন্তু 25শে মার্চের কালো রাতে কিন্তু তারাই ঝাঁপিয়ে পড়েছিল। এই যে তাদের নামে কিন্তু পাক বাহিনী বলি, আপনি যে কথাগুলো বললেন সেইগুলো যে নামেই আমরা ডাকি না কেন, তারাই কিন্তু আগে ঝাঁপিয়ে পড়েছিল।
সেই দিন ভারত হতে পারে, ভারতের সেই দিন সুবিধা ছিল, শত্রু মানে আমার বন্ধু, রাজনীতি তাই বলে। ভারতের সুবিধা হতো একটা পাকিস্তান ভেঙে 2 ভাগ হয়ে গেলে তখন তার শোষণ করতে, শাসন করতে, সব কিছু করতে সুবিধা, এবং 2টা পাকিস্তান আপনার 2 প্রান্তে, মাঝখানে 2000 মাইলের ব্যবধান। তো সেটা তো এমনিতেই ভাগ, তার মধ্যে যদি ভাগ করে ফেলে দেওয়া যায়, শত্রু বানানো যায়, তাহলে তারা 2 পক্ষ থেকেই সুবিধাটা পাবে। যেটাই হোক না কেন, আমার কিন্তু সেদিন উপকারে লেগেছিল। ভারত আমার মিত্র শক্তি হিসেবে আমার সামনে এসেছিল, আমার সাথে কাজ করেছে, এবং পরবর্তীতে রাশিয়াতে আমাদের সাথে কাজ করেছে। তো আমি তো আজকের এই দিনে ওটাকে বলতে পারি না যে ভারতই শুধু করেছে, ভারত এটা করেছে, এটা বলা যায় না, এটা বলা হয় না। যে যেভাবেই করুক, লাভটা কিন্তু আমার হয়েছে। আমি আলাদা একটা মানচিত্র পেয়েছি, আমি আমার সভরেন্টি পেয়েছি। আমার সার্বভৌমত্ব না থাকলে আমি এখানে বসে এইভাবে কথা বলতে পারতাম না। যে বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল, আমি আবারও বলছি, বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আমি চাইলেই কিন্তু, আপনার বলেন না যে এক গাছের ছাল আরেক গাছে জোড়া দেওয়া যায় না, আমি চাইলেই কিন্তু আমি ওই পাকিস্তানের ওই পাকিস্তান হতে পারি না, পশ্চিম পাকিস্তান। আমি চাইলেও এখন 47 সালে ভাগ হওয়া ভারতে সেটারও একটা অংশ হতে পারি না এখন। এটা আমার দাদা যদি বলতেন বেঁচে থেকে যে আমি ভারতের একটা অংশ, তার একটা কথা ছিল। সো এই জায়গায় এসে এতদিন পরে যে কথাগুলো যারা বলছেন, আমি তাদেরকে ধিক্কার জানাই একদম সহজভাবে, এবং এটাই জানানো উচিত যে আমি না পাকিস্তানি না ভারতীয়, আমার নাম বাংলাদেশ, আমি বাংলাদেশি। আমার সঙ্গে যখন যার সাথে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন, বিদেশে আমাদের প্রভু নাই, বন্ধু আছে, এবং কোনো পররাষ্ট্র নীতি হচ্ছে বন্ধুত্বের মতো। সেই বন্ধুর আমি সবাইকেই মনে করি, যার সাথে যেটা নিয়ে আমার লাগবে আমি ওই জায়গাটাই রাখতে চাই, ওই জায়গাটায় আমি মিট করতে চাই, আমি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যেতে চাই। আমি এই ধরনের নোংরা কথাগুলো এতদিন পরে, এত বছর পরে, যখন বাংলাদেশের বয়স 1/2 শতাব্দী ছাড়িয়ে গেছে, তখন এই কথাগুলো বলার কারণটা কি? একদম। আচ্ছা, এই প্রশ্ন থেকেই আসলে মানবেন্দ্রদেব আপনার কাছেও জানতে চাই। আপনি তো ছাত্র ইউনিয়নের লম্বা সময় ধরে নেতৃত্ব দিয়েছেন, কথা বলেছেন মানুষের সাথে। তরুণরা আসলে কিভাবে শিখবে? মানে ইতিহাস যদি কালে কালে এভাবে বদলে যায় দল পরিবর্তনের সাথে, তাহলে আমাদের বাংলাদেশের যে ভাবমূর্তি, অথবা আমরা আগামী প্রজন্মের কাছে কতটুকু পরিষ্কারভাবে নিজেদেরকে তুলে ধরতে পারবো, অথবা কি চেতনা আমরা বহন করব? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচকদেরকে শুভেচ্ছা। এবং আজকে প্রথমেই স্মরণ করছি 1971 সালে যারা আমাদের যে বুদ্ধিজীবীরা আমাদের যে মননকে হত্যা করে আমাদেরকে ধ্বংস করবার চেষ্টা করা হয়েছিল, সেই সকল শহীদদেরকে এখন মানে এটা খুবই হাস্যকর শোনায় যে গোলাম পারোয়ার জামাতের সেক্রেটারি জেনারেল যিনি বললেন যে ইতিহাসকে বদলে দেওয়ার যে চেষ্টা, এবং এগুলো ইতিহাস মানে যেরকম বলতেই পারেন, কিন্তু তাতে কি আসলে ইতিহাস বদলায়? তাতে কি আসলে ফ্যাক্ট বদলায় না। তার গোলাম পারোয়ারের জবাব তো আসলে দৈনিক সংবাদ, দৈনিক সংগ্রাম। ওই সময়ে দৈনিক সংগ্রামের রিপোর্টগুলোই বলে, দৈনিক সংগ্রাম তো তাদের এখনো মুখপাত্র, ওইখানেই তো মানে তারা স্বীকার করে নিয়েছে যে আলবদর কারা, রেজাকার কারা, আলসামস কারা, কারা নেতৃত্ব দিয়েছে, কাদের নেতৃত্ব হয়েছে, কার নেতৃত্ব হয়েছে, এই রিপোর্টগুলো তো দৈনিক সংগ্রামেই আছে। এবং দৈনিক সংগ্রাম তাদের পত্রিকা, ওইটা কি তারা অস্বীকার করছেন? আর যদি একটা গণ অভ্যুত্থান হলো, মাত্র 1.5 বছর আগে একটা গণ অভ্যুত্থান হলো, এবং এই গণ অভ্যুত্থানকে এটা আমি তো বলবো যে এটা কলঙ্কিত করবার চেষ্টা এবং এটাকে দখল করবার চেষ্টা, বাংলাদেশের ইতিহাসকে বদলে দিয়ে যদি তারা ভাবে যে তারা পুরো ইতিহাসটাকে দখল করে নেবে বা তাদের রাজনীতি বা তাদের দর্শনকে এখানে কায়েম করবে, এটা আসলে ঘুরেবালি। এবং বাংলাদেশের তরুণ সমাজের কাছে এক একজন বিভিন্ন সময় বিভিন্নভাবে ইতিহাসের যে ভিন্ন ভিন্ন আখ্যান দেবার চেষ্টা করেছেন, কিন্তু তরুণরা কিন্তু সেটাকে গ্রহণ করে নাই কখনোই। এবং ইতিহাসের ধারাবাহিকতা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না, এবং
এরাও শিক্ষা গ্রহণ করছে না। তাদের বহু বছরের যে প্রচেষ্টা ইতিহাস বদলে দেওয়ার, এবং আপনি খেয়াল করবেন 2টা মাসে এই ডক্টর শফিক অথবা গোলাম পারোয়ারেরা হচ্ছে গিয়ে খুবই একটা আতঙ্কের মধ্যে থাকে। একটা হচ্ছে ডিসেম্বর মাস এবং আরেকটা হচ্ছে মার্চ মাস। কারণ এই জায়গার ন্যারেটিভটা বদলে দিতে পারলেই তারা ভাবে যে তারা বোধহয় এই দেশটাকে দখল করে নিতে পারলো। আচ্ছা। কিন্তু মানে আমাদের তারুণ্যের যে শক্তি, তারুণ্যের শক্তি হচ্ছে গিয়ে একদম মাটির সাথে মেশাতো। তো সুতরাং সেই জায়গায় যে মানে কারো ভাওতাবাজি বা ভূগোল বোঝানোতে তারা কিন্তু বোঝ মানে নাই এই পর্যন্ত। আমরা ইতিহাসটাই ফারুক বলে। হাসানের কাছ থেকে শুনি, আপনারা তো তরুণ, একটা গণঅভ্যুত্থান হলো, তার মধ্যে দিয়ে পুরো দেশের মানুষ আসলে স্বপ্ন দেখলো বাংলাদেশ নতুন করে হবে। এই যে বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের যে একা কৃতিত্ব নিয়ে এসেছে, গত 1.5 বছরে এই সমীকরণটা আবার অন্যরকম হিসেব দেখাচ্ছে। এখন মুক্তিযুদ্ধের চেতনা অথবা ইতিহাস যারা আসলে বদলে দিতে চায়, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা নিজেদের দাবি করতে চায়, এই যে কালে কালে যে বিবর্তন, আপনারা এই জায়গাটাতে আসলে আপনাদের চিন্তা কেমন? আপনারা কি ভাবছেন? যে ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, মুক্তিযুদ্ধের যে চেতনা বা মুক্তিযুদ্ধের যে ইতিহাস, এই ইতিহাস যে আজকেই বদল হয়েছে বা হচ্ছে, বা অনেকেই এই ইতিহাস যে রাতারাতি বদলে ফেলার চেষ্টা করছে, বিষয়টা এমন নয়। 1971 সাল পরবর্তী সময়ে যে বা যারাই ক্ষমতায় আসছে তারা কিন্তু তাদের নিজেদের বয়ানে এই ইতিহাসকে রচনা করার চেষ্টা করেছে। এই জন্য আমরা বলেছি যে ইতিহাসের বাঁকে বাঁকে এখন ওই পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে দল যখন ক্ষমতায় আসে তারা তাদের বয়ানে তাদের মতো করে ইতিহাস রচনা করে। এই জন্য স্বাধীনতার 54-55 বছর পেরিয়ে গেলেও আমরা একটি সঠিক স্বচ্ছ ইতিহাস আজ পর্যন্ত আমরা পাই নাই। কেন পাই নাই? ওই সকল রাজনৈতিক দলগুলোর কারণে, যারা ক্ষমতার চেয়ারে বসে তাদের মন মতো করে ইতিহাস রচনা করে। এই যে দেখেন, আমি যখন ক্লাস বোধহয় 5 বা 4 পড়ি, তখন আমরা দেখলাম যে বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় ভুটান। তার 2 বছর পরে ইতিহাস পাল্টে গেল, হয়ে গেল ইন্ডিয়া, আবার কিছুদিন পরে হয়ে গেল ভুটান। এই যে ইতিহাসকে এক এক সরকার, এক এক রাজনৈতিক দল এক একভাবে ব্যাখ্যা করে ইতিহাসকে রচনা করে, এই জন্য কিন্তু এই স্বাধীনতার 54-55 বছরেও আজকে একটি সঠিক স্বচ্ছ ইতিহাসকে আমরা পাই নাই। এই ব্যর্থতা আসলে রাজনৈতিক দলগুলোর, যারা বিগত সময় ক্ষমতায় ছিলেন। এখন এটা তো একক কোনো ব্যক্তি দলকে দোষ দিয়ে লাভ নেই ভাই, সবারই দোষ, প্রত্যেকটা দলের দোষ। এই 54-55 বছরে আমরা আমাদের এই তরুণ প্রজন্মকে, আগামীর প্রজন্মকে কেন একটি স্বচ্ছ সঠিক ইতিহাস উপহার দিতে পারি নাই? এই ব্যর্থতা কি কোনো একক দলের? নো, আমাদের সামগ্রিকভাবে রাজনৈতিক নেতৃবৃন্দের, রাজনৈতিক দলগুলোর সবাইকে এই দায় নিতে হবে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি মনে করি এই ইতিহাস বিকৃতির যে চর্চা, এই চর্চা তো আজকে শুরু হয় নাই, এই চর্চা শুরু হয়েছে 71 পরবর্তী সময়। এখন যেটি মদ্দা কথা, যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে স্পিরিট, যে চেতনা, এই চেতনা আসলে ধারণ করার বিষয়, লালন করার বিষয়। এই চেতনা বিক্রি করে আপনি আপনার অশুভ ফায়দা হাসিল করবেন, এটা কিন্তু উদ্দেশ্য হওয়ার কথা ছিল না। কিন্তু বিগত সময়ে রাজনৈতিক দলগুলো কি করেছে? এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ এই যে 1971 সাল থেকে 2024 সাল, এই 54 বছরে এই মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের একমাত্র অশুভ শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা কিন্তু তাদের অশুভ ফায়দা হাসিল করেছে। তো এই মুক্তিযুদ্ধের চেতনাকে যখন আপনি আপনার ধরেন যে ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন, নিশ্চয়ই আপনার অপোনেন্ট যারা বা আপনার বিরুদ্ধে যারা বা আপনার বিরোধী পার্টি যারা, তারাও এই ইতিহাসকে ভিন্নভাবে ব্যাখ্যা করে ফায়দা লুটার চেষ্টা করবে। এই যে ফায়দা লুটার চেষ্টা, এই ফায়দা লুটার চেষ্টা থেকে যখন আমরা বেরিয়ে আসব, ঠিক তখনই দেখবেন ইতিহাসের গতিপথ সঠিক পথে হাঁটবে। যতদিন না পর্যন্ত এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসি, ততদিন পর্যন্ত ইতিহাস তার সঠিক পথে কিংবা সঠিক আপনার কি বলে গন্তব্যে কিন্তু ইতিহাস এগিয়ে যাবে না। আমি আসলে আপনাকে আহ্বান জানাবো, আমরা আসলে এই ইস্যু নিয়ে আজকে বা এইরকম একটা পরিবেশে পরিস্থিতিতে আলোচনা করতে চাই না। এই ইস্যু নিয়ে আলোচনা করে বাংলাদেশের বিন্দু পরিমাণ ফায়দা হবে না। আপনার এখন আলোচনা করতে হবে আমাদের নিরাপত্তা নিয়ে, আপনার আলোচনা করতে হবে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা, আপনার আলোচনা করতে হবে এই যে আমরা টক শো এখানে করতে আসছি আপনার স্টুডিওতে, আলোচনা যখন আমরা করছি নির্ভয়ে নির্বিঘ্নে সুস্থ শরীরে ঘরে ফিরতে পারবো কিনা, দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন এই মুহূর্তে আমাদের। সুতরাং এই ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন। আমরা ওই ডেড ইস্যু নিয়ে, ওই পরিত্যক্ত ইস্যু নিয়ে কিংবা যে ইস্যুটা নিয়ে এই মুহূর্তে আমাদের খুব একটা কনসার্নের বিষয় নয়, সেটা নিয়ে আলোচনা করতে আমরা চাই না। মুক্তিযুদ্ধ আমাদের হৃদয়ের মানে লালিত একটা জায়গা। আমরা এই মুক্তিযুদ্ধকে লালন করি, ধারণ করি, মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা সমুন্নত রাখতে চাই। তার মানে এই নয় যে মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ যদি বিক্রি করতে চাই, এই চেতনাকে কেউ বিক্রি করে, এই চেতনাকে কেউ ধরেন যে তাদের অশুভ মানে ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই, আমরা তাদের সকলের বিরুদ্ধে, সেটা যে দলই হোক।
সেটা একবারে পরিষ্কার কথা। একই কিন্তু এই রকম মুহূর্তে ভাবে এই ইস্যুটা আমাদের কাছে মেজর না। জি, আপনাকে অসংখ্য একবারে ধন্যবাদ, মেজর না। অসংখ্য Thank you. ধন্যবাদ আপনাকে। তবে এটাও বলে রাখতে চাই, ইতিহাসকে মেনে নেওয়া এবং ইতিহাস বিকৃত হলে সেটা নিয়ে আলাপ করাও না, আমি তো জরুরি। বলেছি। এবং আজকে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দলের দায়িত্ব একটা নেই দিন। এখানে। জি, আজকে যারা করছে এই কাজ এর আগেও যারা ক্ষমতায় ছিল তারাও করেছে। জি। এই যে ইতিহাসের একটা সিলসিলা, তারা তো ওই পথ দেখিয়ে দিয়েছে। আপনি কি আপনি কিন্তু বিষয় নিয়ে তখন আলাপ কথা করতে বলেন চান নাই। সেই আমরা বিষয়গুলো কিন্তু নিয়ে আমরা তখন আরো কথা কথা বলি নাই, বলবো, আমরা একটা নিশ্চুপ বিরতি ছিলাম। নিতে হচ্ছে। দর্শক দেখছেন বিগত নতুন 15 বছর বাংলাদেশ। কারা কথা বলেছে, আমরাই কথা বলেছি। আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে নাই, এই ইতিহাসকে তাদের অশুভ ফায়দা হাসিলে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নাই বিগত 15 বছর। তখন কোথায় এই আলোচনা ছিল না। জামাত ইসলাম আজকে করছে, এর আগেও করেছে। সুতরাং আমি যে জামাতের এই ইতিহাস বিকৃতিটাকে লিগালাইজ করছি তা কিন্তু নয়। আমার কথা হচ্ছে বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারাও করেছে, এখন এরা করছে। এই জন্য কিন্তু আপনারা তো বলেছেন, ছাত্র জনতা আপনারা তো হ্যাঁ, আমরা এই বলেছেন জন্য যে বলছি, আগে আমরা মানুষের কথা ইনশাআল্লাহ বলার আমরা যদি স্বাধীনতা ক্ষমতায় ছিল আসতে না, পারি। এখন তো আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। আমরা এখন তো এই আমাদের জন্যই বলছি, সবকিছু বিষয় নিয়েই আলাপ একবারে আলোচনা করব। একমত আপনার সাথে। তাই তো? আমাদের বক্তব্যটা হচ্ছে আমরা যদি আগামীতে ক্ষমতায় আসি, জি। ইনশাআল্লাহ আমরা একটি ইতিহাস রচনা কমিশন গঠন করব। আচ্ছা। যে কমিশনের দায়িত্ব হবে এটা একটা এই গুরুত্বপূর্ণ কথা 54 বছরে বলেছেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে রচনা করা একটা বিরতি নিতে এবং হচ্ছে। মুক্তিযুদ্ধে কার কি অবদান সেটা পরিষ্কার হয়ে তুলে ধরা। ধন্যবাদ, কারা অসংখ্য পক্ষে ছিল, ধন্যবাদ। কারা বিপক্ষে ছিল সেটাও তুলে দর্শক ধরা। দেখছেন নতুন কিন্তু বাংলাদেশ। বিগত আমাদেরকে সময়ে একটা ছোট্ট কেন বিরতি করতে নিতে হচ্ছে, একটু পরে এটা আবার আমার ফিরছি, থাকুন সঙ্গে। দর্শক আরো একবার আমন্ত্রণ আপনাদেরকে। দেখছেন নতুন বাংলাদেশ। আজকে আলোচনার বিষয় আমরা ঠিক করেছি রাজনীতির চেতনা। 3 জন অতিথি আমাদের সঙ্গে আছেন। আরো একবার নীলুফার চৌধুরী মনি আপনার কাছে যাব। এই যে ইলেকশন সামনে, এই নিয়ে নানা রকমের শঙ্কা তো দীর্ঘদিন ধরে আমাদের ছিলই। প্রত্যেকটা রাজনৈতিক দল এবং এই টকশোগুলোতে আমরা কথা বলতে শুনেছি শঙ্কা নিয়ে, আশঙ্কা নিয়ে। তারপর ওসমান হাদিকে হত্যার যে চেষ্টা হলো, এরপরে তো শঙ্কাটা আরও বেড়ে গেছে। একই সাথে তারেক রহমান যে দেশে এখন আসছেন, ওনার দেশে আসা নিয়ে কোনো ষড়যন্ত্রের আশঙ্কা বা ওনার এই যে দেশে প্রত্যাবর্তন যে উনি করবেন, এর পুরো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা আপনাদের দলের? অবশ্যই এটা 100-এর উপরে যদি কোনো শব্দ থাকতো আমি সেটাও বলতাম। ওনার জীবনের নিরাপত্তা নিয়ে এত বেশি শঙ্কা। এবং আপনি জানেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক্স প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী, উনি আমি একটা ফটো কার্ডে পড়লাম, উনি বলেছেন যে তুর্কি থেকেও তার জীবনের শঙ্কা। আমি আগে জানতাম আগে জানতাম আইএসআই, আগে জানতাম সিএ, এখন আমি তুরস্ক পর্যন্ত বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করছে। আপনি বোঝেন আমরা কোথায় আছি? তো বলেন না যে মানুষ যায় দিন ভালো আসে দিন খারাপ। হাদির ব্যাপারটা যেটা, যে হাদিকে অনেকবার করে থ্রেট দেওয়া হয়েছিল, যদিও আমরা অ্যাজ ইউজুয়াল নিয়েছিলাম, হাদিও আরও বেশি নিয়েছিল। এরকম অনেক ঘটনা যে ঘটতে পারে। আপনি জামাতের আমির কি বলেছিল যে একই দিনে যদি 2টা নির্বাচন হয় তাহলে দেশে জেনোসাইড হয়ে যেতে পারে। তো আমরা কি সেটার মধ্যে আছি কিনা আমি জানতে চাই আপনার মাধ্যমে। নাম্বার 2 হচ্ছে আপনার প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন উনি যে এই নির্বাচনের আগে বড় কোনো ঘটনা ঘটতে পারে। এই যে বড় ঘটনা ঘটতে পারে, উনি কিসের উপদেষ্টা? উনি বড় ঘটনা ঘটবে অথচ উনি এটা নিস্তার করবেন না। উনি কেন দায়িত্ব তাদের নিলেন? আজকের এই জায়গায় এসে আমি ওনাকে প্রশ্ন করতেই পারি, এটা আমি পারি নাই, এখানে 3 জন 3 দলের আমরা পারি নাই বলেই কিন্তু ওনাকে নির্দলীয়ভাবে আনা হয়েছে। ওনাকে আমরা বহুবার প্রথম দিন থেকে বলা শুরু করেছি আইনের অনুশাসনটা কায়েম করেন। আওয়ামী লীগের যারা আছে, যারা সত্যিকার অর্থে শাস্তির যোগ্য, আপনার কি মনে হয় তাদেরকে তাহলে ছেড়ে এই দিয়েন না। সরকার আসলে এই সরকারকে তো আমরা শুনছি জনগণ ম্যান্ডেট দিয়েছে, সব রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে এই সরকারকে না, এটা ভুল। জনগণ ম্যান্ডেট দেয় না। যখন আওয়ামী সরকার পালিয়ে যেতে বাধ্য হলো, পালিয়ে গেল, তখন 3 দিন দেশে সরকার ছিল না। আমি দৃঢ় কণ্ঠে বলছি, সেই 3 দিন এই 1.5 বছরের চেয়ে বেটার ছিল। ওই 3 দিন যদি আপনি হিসাব করেন, কোনো সরকার ছিল না এই দেশে। আর্মি প্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম, উনি নেপথ্যে দায়িত্ব নিয়েছেন, বাট সামনে কিন্তু উনি ওনার শো করেন নাই ওনার আর্মি দ্বারা। জনগণ যেখানে যেখানে মনে করেছিল, বলতে শুনেছি, প্রেস সেক্রেটারিকে বলতে শুনেছি, উনি বলেছেন জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। এটা প্রেস সেক্রেটারি তো কত কথাই বলে, উনি বাংলাদেশ চালায়, আর কাউ চালায় নাকি? কত কথা বলে রে, আগে শুনতাম না, নাটকে দেখতাম। উনি তো ওই টাইপের একজন, মানে কৌতূহলের মতো একটা জায়গায় উনি অবস্থান করছেন। উনি কি বলতে কি বলেন উনি নিজেই জানেন না। তো ওই কথা, ওই চ্যাপ্টার আমি বাদ দিলাম। আমি বলছি জনগণ এই সরকারকে বসিয়েছিল। সরকার প্রথম দিন যে কথাটা বলেছিল যে ছেলেরা আমাকে ক্ষমতায় বসিয়েছে, ধরে নিলাম ছেলেরা বসিয়েছে, ছেলেরা কতটুকু বুঝে তারা, এই কথাটা বলেছিলাম প্রথম দিন থেকে। ওই ছেলে মেয়েদের আমি শত্রুতে পরিণত হলাম। বাট আজকের দিনে এসে ওরাও কিন্তু বলবে
দৃঢ় কণ্ঠে যে সেই দিনটাই ভালো ছিল। এই যে তিনটা উপদেষ্টা বানিয়ে যে তাদেরকে বিএনপি মাস্টারমাইন্ড কাউকে সাজেস্ট করেছিল কিনা বিএনপি মৌনতাই ভাঙে নাই বিএনপির। এই কারণে বিএনপি সবকিছু তামসা দেখছিল, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। তাহলে এবং বিএনপি BNP একটা কোনো বড় প্রতিবাদ করে রাজনৈতিক নাই। দল হিসেবে আপা এই যে এই পুরো আলোচনাটা আমরা যেটা করলাম, একটা রাজনৈতিক দল হিসেবে তো বিএনপির ঘাড়ে গিয়েও এটা বর্তায়। ওনারা যেহেতু আপনি বললেন আপনার মৌনতা কথা ছিল, যুক্তি আছে। এই জন্যই বর্তায় যে যে অপরাধ করে আর যে অপরাধ সয় দুজনেই কিন্তু সমান আপনার পাপী, অংশীদার, ভাগী। সেই জায়গায় বিএনপি সেদিন চুপ করেছিল, হয়তোবা যেটা জনগণ জানে না, আমিও জানি না। আমি সাধারণ বিএনপি, মিডিল ক্লাস বিএনপি কর্মী। সো তাহলে বিএনপি এই জন্য এখন এটার জবাব দিচ্ছে, এই যে সাফার করছে। যদি সেই দিন ভালো মতো ধরে সরকারটাকে নিজে গিয়ে বসিয়ে দিয়ে নিয়োগ দিয়ে যদি বলতো যে 90 ডেজ, আফটার 90 ডেজ আমরা নির্বাচন চাই, ওই 90 ডেজের মধ্যেই আমাদের নির্বাচন করতে হবে, তো তাইলে কিন্তু আজকের সরকারের এত ডালপালা গজাতে পারতো না, এত শিকড় হতে পারতো না। তো সরকারকে ম্যান্ডেট দিল যারা, এখন তারাও কিন্তু বিপক্ষে। বাট এই বিপক্ষের তো কোনো লাভ নাই। আমরা কি শুনি সরকারকে যারা ম্যান্ডেট দিল তারা সরকারের বিপক্ষে কিনা? ফারুক হাসান কি বলতে চান আপনারা, সরকারের বিপক্ষে কিনা প্রথম কথা? দ্বিতীয় কথা, যে বিষয় নিয়ে আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে আলোচনা করতে চান, রাষ্ট্র কতটা নিরাপদ, আমরা কতটা নিরাপদ, কিছুক্ষণ আগে দেখলাম সাংবাদিক আনিস আলমগীরকে উঠিয়ে নিয়েছে ডিবি, তারা কতটা নিরাপদ, সবকিছু মিলিয়ে যদি একটু বলতেন। একই সাথে নীলোফার আপা যেটা আপনাকে প্রশ্ন করলেন সেই প্রশ্নটাও রাখছি যে আপনারা এখন আগে যে সিদ্ধান্ত নিয়েছেন 1.5 বছর আগে, সেটার জন্য আপনারা পস্তাচ্ছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, এই সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে বিএনপি, জামাত, গণ অধিকার কেউই না। এবং এই সরকারকে কারা নিয়োগ দিয়েছে বা কিভাবে নিয়োগ পেয়েছে এই আলোচনা করাটাও আমি মনে করি এই 1.5 বছর পরে এসে একবারই অবান্তর। আমি মনে করি এই সরকারকে এদেশে ছাত্র জনতা নিয়োগ দিয়েছে এবং এটা প্রতিষ্ঠিত সত্য। তবে এই সরকারকে আনলিমিটেড টাইমের জন্য নিয়োগ দেওয়া হয় নাই। ছাত্র জনতার প্রত্যক্ষ সমর্থনের ভিত্তিতে এই সরকার ক্ষমতার চেয়ারে বসছেন, তবে আনলিমিটেড টাইমের জন্য নয়, একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের জন্য। এই নির্দিষ্ট টাইমের জন্য তারা কি কি করবেন, কি কি কাজ সম্পাদন করবেন, সাধন করবেন, তারও একটা ফ্রেমওয়ার্ক কিন্তু জনগণের মধ্য থেকে। নির্দিষ্ট সময়ের বেশি কি সময় পার হয়েছে না, এটা তো আসলে আলোচনা, আমি আসবো সেই জায়গায়, সেটা কতদিন, কত মাস, কত বছর, এটা নিয়ে তো ডিবেট হতে পারে। তো আমি আসলে এই মুহূর্তে সেদিকে আর যেতে চাই না। সেটা কতদিন, কত বছর, কত মাস, সেটা ব্যাখ্যা বিশ্লেষণে গেলে আলোচনা আরেক দিকে চলে যাবে। তবে আমরা মনে করি এই সরকার যেহেতু একটা নির্বাচনের রোডম্যাপে অলরেডি প্রবেশ করেছে, সুতরাং আর আমরা টাইম ফ্রেম নিয়ে আলোচনা করাটা বোধহয় আমাদের এই মুহূর্তে আর বুদ্ধিমানের কাজ হবে না। যেহেতু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের শিডিউল ঘোষণা হয়ে গেছে, সুতরাং এই সরকারের মেয়াদ আগামী ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত। কথা ক্লিয়ার? সুতরাং আর তো এই টাইম ফ্রেম নিয়ে আলোচনা করে আমাদের টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এবার আসেন, এই যে নিরাপত্তা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন এই মুহূর্তে। আমরা বরাবরই বলে আসছি, এই সরকার যেভাবে যে কায়দায় হোক ক্ষমতায় আসছে, এই যে আমরা আলোচনা করলাম, বিএনপির এখানে মনিয়াপাও বললো যে কিভাবে আসছে, কোন প্রক্রিয়া আসছে, এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হতে পারে। এই দায়ভার কিন্তু রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে। আমরা বারবার বলে আসছি যে বিপ্লবের পরে বিপ্লবী সরকার হয়, গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর সমন্বয়ে সরকার হয়। কিন্তু আমরা একটা গণঅভ্যুত্থান করলাম, বিপ্লব করলাম, যে নামই ডাকেন না কেন, কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম যে বিপ্লবের পরে সরকার হয়ে গেল একটা নির্দিষ্ট পেরিফেরির মধ্যে, সরকার হয়ে গেল একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে। তারা কারা, কিভাবে আসলো? এই যে সরকার গঠনের যে প্রথম মিটিং, সেই মিটিংটা কথাই হলো 5ই আগস্ট দুপুর 2টায় ক্যান্টনমেন্টে। এই যে ক্যান্টনমেন্টের বৈঠক, সেই বৈঠকে কারা ছিলেন? বিএনপি ছিল, জামাত ছিল, আরো 4-5টা দলের নেতারা ছিল। সেই বৈঠকেই প্রথম এই আলোচনা হয়েছে যে আমরা একটা ইন্টারিম সরকার গঠন করব। তো সেই ছাত্র জনতা ছিল না তখন? ছাত্র জনতা ছিল, আমরা তখন রাজপথে ছিলাম, আমরা ওই বৈঠক সম্পর্কে জানতামই না। আমরা তখন আপনাদের সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠকে যেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এগুলো কি আপনাদের অনুমতি ছাড়াই? আসবো তো, সেখানে সিদ্ধান্ত হলো যে আমরা এরকম একটি সরকার গঠন করব। তারপরে তাদেরকে নিয়ে সোজা ওখান থেকে কোথায় যাওয়া হলো? বঙ্গভবনে। তারা বঙ্গভবনে আসলেন, সেখানে বিস্তর আলোচনা হলো। তো আমরা এমন একটা বিস্তর আলোচনাটা আরেকটু বিস্তরভাবে শুনতে চাই, আর একটা ছোট্ট বিরতি দিয়ে তারপরে ফিরছি। দর্শক, নতুন বাংলাদেশের আয়োজন আপনারা দেখছেন, সঙ্গে থাকুন, ফিরছি একটু পর, সাথে আসুন। আর একবার আমন্ত্রণ দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। অতিথি আছেন 3 জন, নীলোফার চৌধুরী মনি আছেন, মানবেন্দ্র দেব আছেন ফারুক হাসান। কথা বলছিলাম তাদের সাথে। আপনার কাছে একটু যাব মানবেন্দ্র দেব, এই যে এখন বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের মানুষ এখন নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। একজন সাধারণ মানুষ থেকে শুরু করে, যদি ওসমান হাদির কথা বলি, উনিও তো একজন
উনি তো একজন নেতা এখন, অনেক মানুষ ওনাকে পছন্দ করেন, ওনাকে অনুসরণ করেন, কেউই আসলে সেফ না। এই অবস্থায় বাংলাদেশের যেই চোরাগুপ্তা হামলা ঠেকানোর যে প্রক্রিয়া অথবা আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের যে প্রস্তুতি, সব কিছু মিলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমাদের যে চাওয়া সেটা আসলে আমরা পাবো কিনা, সেরকম আপনার হিসেব কি বলে? প্রথমে হচ্ছে কি এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এখানকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা, বা আমাদের এখন মনে হয় যে সরকার চায় কিনা, এই সরকার চায় কিনা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকুক, মানুষ শান্তিতে থাকুক। যখন হচ্ছে গিয়ে নিরাপত্তা নিয়ে, যখন সন্ত্রাস নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, তখন তিনি আলু পেঁয়াজের গল্প বলেন। মানে এর চেয়ে তামাশা, এর চেয়ে হাস্যকর মানে এটা হইতে পারে না। এবং নির্বাচন নিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষের একটা কনফিউশন ছিল যে নির্বাচনটা হবে কিনা, বা নির্বাচনটা কিভাবে হবে। এবং একটা দেশে নির্বাচন করার জন্য প্রথম যে শর্তটা, সেটা হচ্ছে কি তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে এনশিওর করতে হয়, নিশ্চিত করতে হয়। এবং আমরা রাজনৈতিক দলগুলোর মুহুর্মুহু দাবির মুখে, কনফিউশনের মুখে তারা একটা তফসিল ঘোষণা করছে, কিন্তু তফসিল ঘোষণার পরে যতটুকুন নিশ্চয়তা বা নির্ভরতা আসছিল, সেটুকুনও উবে গেল হচ্ছে গিয়ে ওসমান হাদির ওপরে এই হামলার পরে। এবং কোনো জায়গায় কোনো প্রার্থী বলেন, সাধারণ মানুষ বলেন, কেউ আসলে এই জায়গায় স্বস্তিতে নাই। এবং যেই মগের মূল্য থেকে আমরা মবের মূল্যকে আসলাম, এবং এখানে যারা মবকে আসলে উস্কানি দিচ্ছিল, পেট্রোনাইজ করছিল, যখন তাদের উপরেও মব আসতে শুরু করলো, তখন তারা এটাকে মব বলা শুরু করলো। তার আগে এটাকে বলতেছিল যে প্রেশার গ্রুপ, এবং রাষ্ট্র সরকার এগুলোকে অ্যালাউ করতেছিল। এবং দেশের বাইরে থেকে অনলাইনে বিভিন্নভাবে যেভাবে এই উস্কানিগুলো হয়, এবং তার নিয়ন্ত্রণের ন্যূনতম ইচ্ছা এই সরকারের আছে বলে আমাদের মনে হয় না। এবং নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তাটা কিন্তু রয়েই গেল। এবং আজকে মনসুর হাদি, কালকে আরেকজন, হু ইজ নেক্সট কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে, হু ইজ নেক্সট। এবং মানে যে আলোচনাটা হওয়া খুবই দরকার ছিল, যে বাক স্বাধীনতার জন্য লড়াই ছিল, সেই বাক স্বাধীনতা কোথায়? ওয়াই আনিস আলমগীর মানে আজকে অ্যারেস্টেড কেন? তার কথা পছন্দ নাই হতে পারে। আমরা গণতন্ত্র মানে হচ্ছে কি আপনার কথা আমার পছন্দ নাও হতে পারে, আমি বিপক্ষে থাকতে পারি, কিন্তু আপনার কথাকে সম্মান জানানো গণতন্ত্রের প্রধানতম কর্তব্যের মধ্যে অন্যতম। সুতরাং সেই জায়গায় আমি মানে হাদি নিয়ে, আনিস আলমগীর নিয়ে, অনেককে নিয়ে, অনেকের আলোচনা নিয়ে আমার দ্বিমত থাকবে, ভিন্নমত থাকবে। এবং একই রকম ভাবে সেই জায়গায় শুধুমাত্র যে সন্ত্রাসী লুটেরা চক্র না, রাষ্ট্র সরকার সেই একই রকম ভাবে সেই রাষ্ট্রীয় সন্ত্রাস কিন্তু চালিয়ে যাচ্ছে। কোনো জায়গায় কোনো উন্নতির লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মনিয়াপা কিন্তু বলেছেনই তার আলোচনার মধ্যে, যে প্রধান উপদেষ্টা বলেছেন, যেখানে প্রধান উপদেষ্টা বলেন যে এখানে একটা বড় ঘটনা ঘটতে পারে, তো সুতরাং মানে দিস আর ভেরি মানে এগুলো খুবই স্বাভাবিক চূড়ান্ত সময় আর কি পুরো দেশ নিয়ে চিন্তা করবার মতো, দেশের নিরাপত্তা নিয়ে চিন্তা করবার মতো, দেশে একটা কমপ্লিট নৈরাজ্য বিরাজ করছে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, আমাদের সঙ্গে আজকে আপনারা ছিলেন, গুরুত্বপূর্ণ বেশ কিছু মতামত দিলেন আপনারা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন নতুন বাংলাদেশের আয়োজন, যেই বাংলাদেশে আসলে আমরা স্বপ্ন দেখেছি নিরাপত্তার, যেই বাংলাদেশে আমরা চেষ্টা করেছি, আমরা ভেবেছি এই বাংলাদেশ হয়তো আরও একবার ঘুরে দাঁড়াবে। আর সেই চেষ্টা অব্যাহত থাকুক, আমাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হোক সুন্দর, সেই প্রত্যাশায় আজকে নতুন বাংলাদেশের আয়োজন এখানেই শেষ করছি। আগামীকাল নিশ্চয়ই আরও অন্য কোনো আলোচনা করব, সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।